আজ খুলনা যশোর সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান। অংশ নেবেন নির্বাচনী জনসভায়। সংকট নিরসনে সুনির্দিষ্ট পরিকল্পনার আশা নেতাকর্মীদের। নির্বাচনী প্রচারণায় অংশ নিতে আজ কক্সবাজার যাচ্ছেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। বক্তব্য রাখবেন একাধিক জনসভায়। সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি। এবার নির্বাচন ঘিরে সক্রিয় ইইউ, সারা দেশে পর্যবেক্ষক নিয়োগ। জনগণ ও নির্বাচন সংশ্লিষ্টরা সচেতন থাকলে ভোট প্রভাবিত করার সুযোগ নেই, মত বিশ্লেষকের। নিখোঁজের 3 দিন পর মিলল যুবকের মরদেহ। তেজগাঁওয়ে বহুতল ভবনের জেনারেটর রুমের তালা ভেঙে উদ্ধার। অভিযুক্ত সহকর্মী পলাতক, আটকে পুলিশের অভিযান। এবং রমজানে খাদ্যপণ্যের কৃত্রিম সংকট তৈরির শঙ্কা। খালাস না করে জাহাজেই মজুত করছে 6টি বড় আমদানিকারক গ্রুপ। অভিযানের সত্যতা, ভোক্তার পকেট কাটার পায়তারা, বলছে ক্যাব। সকালের সময়ের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। দীর্ঘ 22 বছর পর আজ খুলনা সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্য রাখবেন নির্বাচনী জনসভায়। তারেক রহমানের আগমন ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। চলছে মঞ্চ তৈরির কাজ, ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। সোমবার তারেক রহমানের আগমনকে ঘিরে খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে চলছে শেষ সময়ের প্রস্তুতি। রোববার সকালে জনসভা স্থল পরিদর্শন করেন দলের শীর্ষ নেতারা। ঘুরে দেখেন সভামঞ্চ। 22 বছর পর বিএনপি চেয়ারম্যানের আগমন ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মী সহ সাধারণ মানুষ। আমাদের নেতাকর্মীদের থেকেও সবচেয়ে বেশি যারা আসলে উচ্ছ্বাসিত, আনন্দিত, তা হলো সাধারণ জনগণ। আমাদের প্রিয় নেতা আগামী দিনে আমাদের এই অবহেলিত খালিশপুরকে, মৃত খালিশপুরকে আবার জীবিত করবে, এটা আমার আশাবাদী। এদিকে তারেক রহমানকে আগমনকে কেন্দ্র করে প্রস্তুত মহানগর ও জেলা বিএনপি। বন্ধ হয়ে যাওয়া শিল্প কলকারখানা চালু সহ খুলনা অঞ্চলের সমস্যা ও সংকট লিখিত আকারে জানানো হবে দলের প্রধানকে। আমাদের শ্রমিক ভাইরা স্বপ্ন দেখছেন যে মৃত নগরী খালিশপুর, দৌলতপুর, খানজাহানি তথা খুলনা মহানগরীকে তিনি আবার নতুন জীবন দিয়ে মৃত নগরী খুলনাকে আবার আনন্দ উৎসব কর্মমুখর শিল্প নগরীতে তিনি পরিণত করবেন। খুলনা সমাবেশ শেষে সোমবার বিকেলে যশোর উপশহর কলেজ মাঠে দলের নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। দলের চেয়ারম্যানের আগমন ঘিরে যশোরের বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বইছে উৎসবের আমেজ। জনসভায় 7 জেলার প্রার্থীদের পরিচয় করে দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির পরিকল্পনা অর্থাৎ দেশ গঠনে, জাতি গঠনে এবং খুলনা অঞ্চল সফরের পর বুধবার বরিশাল যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তানজিল হাসনাত, সময় সংবাদ। এই মুহূর্তে খালিশপুরের সমাবেশ স্থলে আছেন সহকর্মী তানজিম আহমেদ। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। তানজিম, 22 বছর পরে খুলনায় তারেক জিয়ার আগমন উপলক্ষে এক ধরনের কিন্তু উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এই খালিশপুর প্রভাত স্কুলের মাঠে তিনি আসলে জনসমাবেশে বক্তব্য রাখবেন। সেই উপলক্ষে ভোরের পর থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এই যে মাঠ, সেই মাঠটিতে একই সাথে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে আসলে দূর দূরান্ত থেকে ধীরে ধীরে নেতাকর্মীরা ভিড় বাড়াতে শুরু করেছেন এই প্রভাত স্কুলের মাঠে। একই সাথে বিভিন্ন সহযোগী সংগঠন থেকে শুরু করে মূল দলের যে তাদের উদ্যোগ, তাদের যে অনুষ্ঠান সাফল্যমণ্ডিতভাবে সব সার্থক করার লক্ষ্যে কার্যক্রম তারা পরিচালনা করে আসছেন। একই সাথে একটু জানিয়ে রাখতে চাই, মহানগর এবং জেলা বিএনপির পক্ষ থেকে কিন্তু খুলনা জানানো হয়েছে প্রায় 8 লাখ লোকের সমাগম হবে এই মাঠে। এবং একই সাথে একটু জানিয়ে রাখতে চাই, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরার যে 14টি আসন রয়েছে, সেই আসনগুলো থেকে কিন্তু যারা ধানের শীষের মান পেয়েছেন তাদেরকে তারেক জিয়া পরিচয় করিয়ে দিবেন বলে দলীয় সূত্রে আমরা জানতে পেরেছি। এবং আমরা দেখছি যে নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন, তারা আসলে শুভেচ্ছা জানাচ্ছেন এবং তারা বলছেন যে আজকে এখান থেকেই বিএনপির চেয়ারম্যান আসলে দক্ষিণ অঞ্চল, অবহেলিত যে দক্ষিণ অঞ্চল, সেই দক্ষিণ অঞ্চলে বিভিন্ন সংকট নিয়ে শুনবেন এবং সংকট সম্ভাবনার কথাগুলো আসলে জানাবেন। এবং নির্বাচনের যে রোড ম্যাপ, সেই অংশ হিসেবে কিন্তু প্রভাত মাঠের তারা আসলে বিভিন্নভাবে যে নেতাকর্মী রয়েছেন তারা
এই মাঠটিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠার প্রত্যাশার কথা জানিয়েছেন। আমরা খোঁজ নিয়ে জেনেছি আসলে বাগেরহাট, সাতক্ষীরা, খুলনার বিভিন্ন দূর দূরান্ত থেকে শুরু করে কাছে লোকালয় থেকে যারা নেতাকর্মী রয়েছেন তারা দলে দলে আসার জন্য ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছেন এবং প্রত্যেকটি এলাকাতে কিন্তু আসলে এক ধরনের উৎসব বিরাজ করছে। অর্থাৎ দীর্ঘদিন পরে 22টি বছর পরে তিনি যে এই খুলনায় পদার্পণ করবেন, এই পদার্পণ উপলক্ষে কিন্তু একই সাথে যেমন উৎসব বিরাজ করছে সেই সাথে কিন্তু বিভিন্ন সংকট সম্ভাবনার বিষয়কে তুলে ধরার বিষয়ে একমত হচ্ছেন। এবং এই খুলনা প্রভাত স্কুল মাঠে সমাবেশ শেষে তারেক জিয়া কিন্তু যাবেন যশোর রূপশহরে, সেখানে আরেকটি বক্তব্য দিবেন বলে দলীয় সূত্রে আমরা জানতে পেরেছি। তো খুলনা প্রভাত স্কুলের মাঠ থেকে তারেক জিয়ার আগমন উপলক্ষে যে সর্বশেষ প্রস্তুতির খবর আমার কাছেই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনায়। 2 দশক পর 4 ফেব্রুয়ারি বুধবার বরিশাল সফরে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে জেলা জুড়ে উৎসবের আমেজ। নেতাকর্মীরা বলছেন সবাই ঐক্যবদ্ধভাবে সফল করবেন সমাবেশ। দলীয় প্রধানের দীর্ঘদিনের প্রত্যাশার কথা জানাতে অপেক্ষায় দক্ষিণ জনপদের মানুষ। অপূর্বপুর রিপোর্ট। বরাবরই বিএনপির দুর্গ হিসেবে পরিচিত বরিশাল, স্বাধীনতোত্তর ভোটযুদ্ধে এখানে জয় সবচেয়ে বেশি ধরে রাখে বিএনপি। দীর্ঘ 20 বছর পর সেই দলের শীর্ষ নেতা তারেক রহমান আসছেন এই জনপদে। আগামী 4 ফেব্রুয়ারি বুধবার তার আগমন উপলক্ষে উৎসবমুখর পরিবেশ এখন বরিশালের বিএনপিতে। সমাবেশ সফল করতে এরই মধ্যে কয়েক দফায় প্রস্তুতি সভা করেছেন সিনিয়র নেতারা, দিচ্ছেন নানা দিক নির্দেশনা। প্রিয় নেতাকে কাছ থেকে দেখার অধীর আগ্রহে নেতাকর্মীরা উদ্বেগ হয়ে আছেন, তারা কখন এই প্রিয় নেতাকে দেখবে এবং কিভাবে বরিশালে যাবে সেই আয়োজন চলছে। দাঁড়াবার মতো জায়গা থাকবে না, এইগুলো লোক আমাদের হিসেবে এলাকা থেকে যাবে, আমরা নিজে তো যাবো ইনশাল্লাহ। দেশের সবচাইতে সমৃদ্ধ অঞ্চল, এখানে ভোলায় একটি গ্যাস ফিল্ড রয়েছে, 5 ট্রিলিয়ন গ্যাসের রিজার্ভ সেখানে রয়েছে। এর দ্বারা দক্ষিণ বাংলাকে শিল্পায়িত করা সম্ভব। বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে হবে বিএনপির সমাবেশ। বরিশাল বিভাগের 6 জেলা থেকে লাখো মানুষের সমাগম হবে জানিয়ে সব ধরনের প্রস্তুতির কথা জানান স্থানীয় নেতারা। এখন চলছে মাঠ প্রস্তুতির কাজ। আমাদের হাইকমান্ডের যথাযথভাবে তাদের নির্দেশনা মোতাবেক আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। লিফলেট নিয়ে ঘরে ঘরে যাব এবং ভোট চাইব এবং তার আগমন উপলক্ষে আমাদের দাওয়াত দেব। দলীয় প্রধান তারেক রহমানের কাছে বরিশালবাসীরও রয়েছে নানা প্রত্যাশা। দক্ষিণাঞ্চলের উন্নয়ন, বিশেষ করে শিল্প উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে তারেক রহমানের পরিকল্পনার কথা জানতে উন্মুখ সাধারণ মানুষও। আমরা একটা পরিকল্পিত নগরী চাই এবং একটা পরিকল্পিত বিভাগ চাই। কেউ যেন বেকারত্ব হিসেবে না থাকে, শিক্ষিত হওয়ার পরে, এই প্রত্যাশাই তার কাছে আমাদের। সবশেষ 2005 সালে তৃণমূল সম্মেলনে বরিশালে এসেছিলেন। এবার দলের প্রধান হিসেবে 20 বছর পর বরিশালের মাটিতে পা রাখতে যাচ্ছেন তারেক রহমান। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। নির্বাচনী প্রচারণায় অংশ নিতে আজ কক্সবাজার যাচ্ছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রথমে মহেশখালীতে জনসভায় বক্তব্য রাখবেন জামাত আমির, পরে কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। তার সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। জনসভাস্থল পরিদর্শন করেন দলটির কেন্দ্রীয় প্রতিনিধি দল। পরে চট্টগ্রামের লোহাগড়ায় জনসভায় যোগ দেবেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এই জোট যদি ক্ষমতায় আসে তাহলেই উপহার দেওয়া সম্ভব, এটি গোটা জাতি আজকে মনে করে, যার কারণে আমাদের আমিরে জামাত দেশের যেখানেই যাচ্ছেন সেখানে ব্যাপক সাড়া আমরা পাচ্ছি, জনস্রোত আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কক্সবাজার মুক্তিযুদ্ধ মাঠে আছেন সহকর্মী শফিক মুন্সি। জামাত আমিরের সফরের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। শফিক, চট্টগ্রাম বিভাগীয় সফরের শেষ দিনে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আজ কক্সবাজার এবং চট্টগ্রাম জেলার বিভিন্ন জায়গায় জনসভা এবং
পথসভায় অংশ নেবেন। এর আগে কিন্তু এর আগে দুদিন তিনি চট্টগ্রাম বিভাগের অন্যান্য যে জেলাগুলো আছে যেমন ফেনী, নোয়াখালী, কুমিল্লা, সেই জায়গাগুলোতে কিন্তু তিনি জনসভা পথসভায় অংশ নিয়েছিলেন। এবং আজকে আমরা যে বিষয়টি জেনেছি যে শুরুতেই তিনি কক্সবাজারের মহেশখালীতে তিনি যাবেন, সেখানে জনসভায় অংশ নেবেন এবং মহেশখালী থেকে পরবর্তীতে আসবেন এই কক্সবাজার শহরে। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি অর্থাৎ কক্সবাজার মুক্তিযোদ্ধা মাঠ, এখানে জনসভায় অংশ নেবেন এবং এরপর তিনি চট্টগ্রামের লোহাগড়া এবং সীতাকুণ্ডতে পৃথক দুটি জনসভায় অংশ নেওয়ার পর রাতে তিনি চট্টগ্রামের মূল শহরে একটি জনসভায় অংশ নেবেন। মূলত এই 5টি জনসভার মাধ্যমেই জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের চট্টগ্রাম বিভাগীয় যে সফর নির্বাচনের প্রচারণার জন্য সেটির সমাপ্তি হবে এবং এরপর তিনি ভিন্ন জেলা, ভিন্ন বিভাগগুলোতে তিনি যাবেন। আমরা যে বিষয়টি দেখছি যে আজ এই জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের কক্সবাজার আগমন উপলক্ষে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সাথে দলটির যে নেতাকর্মী আছে তারা এই জনসভাটি সফল করার জন্য নানাবিধ আসলে উদ্যোগ নিয়েছেন। তারা একাধিক সেবা টিম করেছেন, তারা মিডিয়া বিভাগ করেছেন, তারা যেন জনসভায় এই কক্সবাজার জেলার বিভিন্ন প্রান্তের মানুষ সহজে এসে আবার সহজেই যেতে পারে সে বিষয়টি আর কি নিশ্চিত করার জন্য নানা রকম কার্যক্রম চালিয়েছেন। এবং এই যে এত মানুষ আসবে আজকের এই জনসভাটিকে কেন্দ্র করে, সেই জনসভার স্থল যেন কোনোভাবে নোংরা না হয় সে ব্যাপারে কিন্তু বিশেষ প্রচারণা আসলে চালানো হচ্ছে। এই যে স্থানীয় যে নেতাকর্মী তাদের কারণে আমরা দেখেছি যে আজকের এই জনসভা কেন্দ্রটিকে কিন্তু বেশ আকর্ষণীয় আসলে করা হয়েছে, বিশাল মঞ্চ করেছে আয়োজকদের পক্ষ থেকে। আমরা যে বিষয়টি আসলে দেখেছি এর আগে দুদিন চট্টগ্রাম বিভাগীয় সফরের মধ্যে এই জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান কিন্তু চট্টগ্রাম বিভাগের বিভিন্ন আঞ্চলিক পর্যায়ে পরিকল্পনা কিন্তু ভিন্নভাবে দিয়েছেন উন্নয়নের জন্য। বিশেষ করে তিনি এই যে লক্ষ্মীপুরে গিয়ে সেখানে এশিয়ার বৃহত্তম যে কৃত্রিম মৎস্য প্রজনন কেন্দ্র সেটি চালু করার কথা বলেছেন। ফেনীতে যেন প্রতি বছর যে বন্যাটি হয় সেটি সেই সমাপ্তির এবং সমাধানের জন্য সেখানে বাঁধ নির্মাণের ঘোষণা দিয়েছেন। তো কক্সবাজার যেহেতু পর্যটন এলাকা, তো কক্সবাজার পর্যটন নিয়ে আসলে জামায়াত আমিরের আলাদা কোনো পরিকল্পনা আছে কিনা, চট্টগ্রাম যেহেতু বন্দর নগরী, দ্বিতীয় রাজধানী বলা যায় বাংলাদেশের, সেই জায়গাগুলোতে আলাদা পরিকল্পনা আছে কিনা সে বিষয়গুলো কিন্তু আজকের জনসভায় জানা যাবে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার মুক্তিযোদ্ধা মাঠ থেকে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের যে জনসভা সে ব্যাপারের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে। গেল নির্বাচনে পর্যবেক্ষণ থেকে সরে দাঁড়ালেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সক্রিয় ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচন সামনে রেখে সারা দেশে পর্যবেক্ষকও মোতায়েন করেছে সংস্থাটি। তৃণমূলের ভোটার, প্রশাসন ও রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি মতবিনিময়ও করছে। অভিজ্ঞ পর্যবেক্ষকরা বলছেন, সরকারের সদিচ্ছা থাকলে পর্যবেক্ষকদের অংশগ্রহণে নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, জনগণ সচেতন থাকলে এবং নির্বাচন সংশ্লিষ্টরা যথাযথভাবে দায়িত্ব পালন করলে পর্যবেক্ষক সংস্থাগুলো ভোটকে প্রভাবিত করতে পারবে না। বিগত কয়েকটি নির্বাচনের মতোই পর্যবেক্ষক সংস্থাগুলোর ভূমিকাও ছিল সমান বিতর্কিত। সমালোচকদের মতে কখনো কখনো সরকার সমর্থিত নাটক মঞ্চস্থ করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে নির্বাচনের গ্রহণযোগ্যতার ব্যারোমিটার হিসেবে পরিচিত পর্যবেক্ষক সংস্থাগুলো। দেশি সংস্থার মতোই অনাস্থার জন্ম দেয় আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও। নির্বাচন কমিশন জানায়, অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে বাংলাদেশে আসবেন প্রায় 500 বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক। সর্বশেষ 2024 সালের নির্বাচনে সুষ্ঠু পরিবেশ না থাকার অভিযোগ তুলে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায় ইউরোপীয় ইউনিয়ন। তবে এবার বাংলাদেশের নির্বাচন নিয়ে নতুন করে আগ্রহ দেখাচ্ছে সংস্থাটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে পর্যবেক্ষক মোতায়েন শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন। বিভিন্ন জেলায় ভোটার, নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছেন তারা।
স্বাধীনতা, নিরপেক্ষতা এবং হস্তক্ষেপহীনতার উপর ভিত্তি করে তাদের পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালিত হবে বলে জানায় EU ইলেকশন অবজারভেশন মিশন। 200 observers from all 27 EU member states, Canada, Norway and Switzerland. This broad participation reflects the EU's commitment. This will be guided by three key principles: independence, impartiality and non-interference. পর্যবেক্ষকদের অংশগ্রহণে নির্বাচনের স্বচ্ছতা অটুট থাকে জানিয়ে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ফেমার সভাপতি বলেন, প্রশিক্ষিত জনশক্তির মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পর্যবেক্ষকরা কাজ করলে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন সম্ভব। তবে এক্ষেত্রে সরকারের সদিচ্ছার প্রতিও গুরুত্ব দেন ফেমা সভাপতি। সরকারের যদি সদিচ্ছা থাকে, যে সরকারের আন্ডারে নির্বাচন হচ্ছে, যে আমাদের নির্বাচনকে আমরা সম্পূর্ণভাবে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ করতে চাই, তাহলে তারাও চাইবে যে এখানে সব রকম অবজারভেশন হোক, যেখানে কোনো অনিয়ম কোনো কিছু ঘটছে না। সেজন্য অবজারভেশনের খুবই দরকার। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, জনগণ ও নির্বাচন সংশ্লিষ্টরা সচেতন হলে পর্যবেক্ষক সংস্থার পক্ষে নির্বাচনকে প্রভাবিত করার সুযোগ নেই। একটা সরকার রাখার পিছনে কিন্তু ওই দেশের জনগণই সবচেয়ে মূল জিনিসটা, বা যারা স্টেক হোল্ডার বাংলাদেশে। তো আমার মনে হয় যে আমাদের গুরুত্বটা দিতে হবে সেই জায়গায়। আমরা বেশি গুরুত্ব দিয়ে দেই এই বিদেশি অবজারভার ইত্যাদি, এবং সেখানে অনেকে আবার ধর্ণা দেয়। এগুলো আমি মনে করি না যে ঠিক, বরং গুরুত্ব দেওয়া উচিত আমার ভোটাররা যারা আছেন তারা কিভাবে ভোট দিচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে কমনওয়েলথও বড় আকারের পর্যবেক্ষক দল পাঠাচ্ছে বলে জানা গেছে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে প্লট দুর্নীতির 2 মামলার রায় আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এ এ রায় ঘোষণা করা হবে। দুদকের অভিযোগ, প্রধানমন্ত্রীত্বের ক্ষমতার অপব্যবহার করে শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক ও তার ছেলে রাদওয়ান সিদ্দিক ববির নামে পূর্বাঞ্চলে 20 কাঠা জমি বরাদ্দের নির্দেশ দেন শেখ হাসিনা। রাজধানীতে স্থাবর সম্পত্তির তথ্য হলফনামায় গোপন করেন তারা। এছাড়া ভাই বোনের নামে প্লট বরাদ্দের জন্য ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক শেখ হাসিনাকে প্রভাবিত করেন বলেও উঠে আসে তদন্তে। পরের 2 মামলায় 22 জনকে অভিযুক্ত করে দুদক। এর আগে একই অভিযোগের 4 মামলায় শেখ হাসিনা ও তার পরিবারকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। রমজান আসি করতেই গরম হতে শুরু করেছে নিত্যপণ্যের বাজার। ভোক্তাদের এমন অভিযোগের পাল্লায় এবার যোগ হয়েছে কৃত্রিম সরবরাহ সংকট তৈরি করতে আমদানি করা ভোগ্যপণ্য ভর্তি লাইটারেজ জাহাজকে বানানো হচ্ছে ভাসমান গুদাম। সত্যতাও মিলেছে টাস্কফোর্সের অভিযানে। তদারকির অভাবে ব্যবসায়ীরা ভোক্তার পকেট কাটার সুযোগ নেয় বলে যুক্তি ক্যাবের। এবার এই দুর্বলতা দূর করতে বিশেষ প্রস্তুতির কথা জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ফরহাদুর রহমানের রিপোর্ট। বাজারে আবার বাড়ছে কমতে থাকা চিনির দাম। সরকারের বেঁধে দেয়া দামে বিক্রির কথা থাকলেও ঊর্ধ্বমুখী ভোজ্য তেলের বাজার। ছোলার দাম কিছুটা কমলেও আসন্ন রমজানের বাড়তি চাহিদার যোগান দেয়া ডালের দরে দাম বৃদ্ধির ছোঁয়া লেগেছে বলে জানান রাজধানীর বিভিন্ন বাজারের খুচরা বিক্রেতারা। রমজানকে কেন্দ্র করে আপনার ছোলা, খেসারি এগুলোর দামে এক শ্রেণীর ব্যবসায়ী আছে যারা উপর মহলেতে আছে এবং কি তারা পর্দা আলে থেকে ওটা কারসাজি করে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে অ্যাঙ্কার ডাল, খেসারি ডাল, মুসুরি ডাল, ছোলা কেজিতে 2-3 টাকা বাড়তি। আর দেখা গেছে অন্য আইটেম এখন তো বাড়ে নাই, তো সকালে কইলে বিকালে বাইরে যায়। বাজার বাস্তবতার ভুক্তভোগী ভোক্তারা বলছেন, রমজান এলেই যেন আরেকটা নিয়ম করে নিত্যপণ্যের দাম বাড়ে, যার পেছনে কাজ করে অবৈধ মজুদ ও কৃত্রিম সরবরাহ সংকট। প্রতি বছরই হয়, এবছর কি হবে আমি জানি না, কিন্তু প্রতি বছরই হয় সব কিছুর উপরে। এই যে দেখবেন ছোলার ডাল 20 টাকা 15 টাকা বাড়াই দিই। অন্য বছরে যেরকম যে দাম স্টক করে পরে দাম রমজান মাসের আগে খেজুর থেকে শুরু করে সমস্ত কিছুর দাম বাড়ায়, মুদির দোকান থেকে শুরু করে সব, এখনও ওই রকমই সব কিছু।
প্রতিবারের মতো এবারও পণ্য মূল্য বৃদ্ধির শঙ্কা আরও জোরালো করেছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে শতাধিক মাদার ভেসেল বা বড় জাহাজ আটকে থাকার খবর। পণ্য খালাস না হওয়ার পেছনে বড় কারণ হিসেবে সামনে আসে লাইটারেজ জাহাজ সংকট। অভিযোগ ওঠে 6টি বড় আমদানিকারক গ্রুপ সহ বিভিন্ন প্রতিষ্ঠান কয়েক লাখ টন পণ্য নিয়ে কয়েকশো লাইটারেজ জাহাজকে বানিয়েছে ভাসমান গুদাম। কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর পর যেখান থেকে খালাস হবে দরকারি পণ্য। এমন পরিস্থিতিতে 15 থেকে 31 জানুয়ারি পর্যন্ত 3টি সরকারি টাস্কফোর্স বিভিন্ন বন্দরে 409টি জাহাজে অভিযান চালায়। নৌ পরিবহন অধিদপ্তর জানায় ভাসমান গোদাম বানানোর অভিযোগের সত্যতা পাওয়ায় জরিমানা করা হয়েছে 13টি জাহাজকে। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। 13টা ভেসেলকে আমরা জরিমানা করেছি 1,15,000 টাকা। 3 দিনের অধিক আটকে রেখেছিল। দুইটা কোম্পানির এগেইনস্টে আমরা মামলা করছি। ব্যবসায়ীরা যেন কোনোভাবেই পণ্য মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেজন্য সরকারকে কঠোর হওয়ার দাবি ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাবের। সেটা মনিটরিং এর জন্য আমাদের যেমন ভোক্তা অধিদপ্তর আছে, এর বাইরে আমাদের অন্য ক্ষেত্রে ফুডের ক্ষেত্রে আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আছে, PSTI স্ট্যান্ডার্ডাইজ করে তারা আছে, এবং সবচেয়ে বড় জায়গাটা হলো আমাদের লোকাল গভর্নমেন্টের, অর্থাৎ আমাদের যে স্থানীয় প্রশাসন আছে সেখানে আমাদের জেলা প্রশাসকরা, তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আছে, উপজেলা পর্যায়ে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করছে। সেই জায়গাটায় কিন্তু অনেক শিথিলতা দেখা যাচ্ছে। তো সেই জায়গাটা যদি আমরা জোরদার না করতে পারি, একটা হলো যে ব্যবসায়ীরা তো সুযোগ নেবে, এই সুযোগটা বন্ধ করার দায়িত্ব কিন্তু সরকারের। সেইখানে আমাদের আরও বেশি নজরদারি বাড়াতে হবে এবং ব্যবসায়ীদেরকে কন্ট্রোলের মধ্যে আনতে হবে। ভোক্তার সংখ্যা আর ব্যবসায়ীর মুনাফা এই সমীকরণ মিলিয়ে বাজার স্থিতিশীল রাখতে প্রস্তুত বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তাদেরকে মোটিভেট করার চেষ্টা করছি আমরা, যাতে বাজারে অস্বাভাবিকতা বিরাজ না করে এবং যাতে তারা অতিরিক্ত প্রফিট করতে না চান এবং যাতে আমাদের ভোক্তাগণ কষ্ট না পায়। রমজান উপলক্ষে স্বাভাবিকভাবে আমাদের মনিটরিং বাড়ানো হবে এবং অতিরিক্ত টিম আমরা তৈরি করছি। ইতিমধ্যে বিভাগীয় কার্যালয়গুলোকে আমরা নির্দেশনা দিয়েছি যে বাজারে যাতে তাদের মনিটরিং থাকে। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট রুখতে ভোক্তাদেরও জোটবদ্ধ হওয়ার পরামর্শ সংশ্লিষ্ট সংস্থা প্রতিষ্ঠানের। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মচারীদের ধর্মঘটে মারাত্মক বিপর্যয়ের কবলে আমদানি রফতানি বাণিজ্য। 3 দিন ধরে ধর্মঘটের কারণে তৈরি পোশাক খাতে স্থবিরতার পাশাপাশি পণ্য ওঠানামা বাধাগ্রস্ত হচ্ছে। এতে কয়েকশো কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে শিপিং লাইনগুলো। একই সঙ্গে আন্তর্জাতিক নৌবাণিজ্যে চট্টগ্রাম বন্দরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। সাখাওয়াত টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। পণ্য উঠানামা সহ সব ধরনের কার্যক্রম বাদ দিয়ে এভাবে মিছিল সমাবেশের মাধ্যমে কর্মবিরতি পালন করে আসছেন চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা। ফলে বন্দরের অভ্যন্তরে বিভিন্ন জেটি, ইয়াট এবং টার্মিনালে আমদানি রপ্তানি বাণিজ্য অনেকটা স্থবির হয়ে পড়েছে। আর শ্রমিক কর্মচারীদের এই কর্মসূচিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দেশের তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা। এই ফেব্রুয়ারি মাসে কিন্তু আমাদের বেশ কিছুদিন বন্ধ, ইলেকশন, আপনার রমজান আসতেছে, এরপরে আপনার 21শে ফেব্রুয়ারি, এই বন্ধটার জন্য তখন আমাদের আরও বড় ধরনের ক্ষতি পড়ে যাচ্ছে। তাই আমরা চাইবো যে অতি সহসাৎ বন্দরটা যাতে সচল করে দেওয়া হয়। 21টি বেসরকারি অফডক থেকে প্রতিদিন 3,500-এর বেশি আমদানি এবং 3,000 রপ্তানি মিলিয়ে 6,500 কন্টেনার বন্দরে আনা নেওয়া করা হলো। ধর্মঘটের কারণে এখন তা মাত্র 1,500-এ নেমে এসেছে। এর ফলে বন্দরে যেমন কন্টেনার জট সৃষ্টি হচ্ছে, তেমনি আমদানি ও রপ্তানি পণ্যের স্তূপ জমছে অফডকগুলোতেও। এই কন্টেনার স্ট্র্যাকিং বা কন্টেনার জটটা কিন্তু 2 দিনে তীব্র আকার ধারণ করবে এবং কন্টেনার জটের এই পরিস্থিতিটাকে সামাল দিতে বা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আমাদের প্রায় 1 থেকে 2 সপ্তাহ সময় লাগবে। এদিকে ধর্মঘটের কারণে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত জাহাজ থেকে আমদানি কন্টেনার নামানো কিংবা রফতানি কন্টেনার তুলে দেওয়া বাধার মুখে পড়ছে। ফলে অলস বসে থাকায় প্রতিটি জাহাজকে প্রতিদিন অন্তত $15,000 মার্কিন জরিমানা গুনতে হবে। একই সঙ্গে অন্যান্য খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক নৌবাণিজ্যে চট্টগ্রাম বন্দরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে দাবি শিপিং লাইনগুলোর। প্রতিদিন বার্থ হায়ার গুনতে হচ্ছে, স্টিবিলরদের গ্যাং চার্জ দিতে হচ্ছে, আমাদের চার্টার হায়ার আছে, আমাদের ফুয়েল বার্ন হচ্ছে, আমাদের জাহাজের ইনভেস্টমেন্ট যেটা, সব কিছু বিশাল অঙ্কের একটা আমাদের ক্ষয়ক্ষতি কিন্তু এর মধ্যে দিয়ে হয়ে যাচ্ছে। এতে করে কিন্তু চিটাগং বন্দর সম্পর্কে বিদেশি অপারেটরদের কাছে একটা বড় ধরনের নেগেটিভ ইমপ্রেশন যাবে।
তবে শ্রমিক কর্মচারীদের আন্দোলনের ফলে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে খুব সামান্যই প্রভাব পড়ছে বলে দাবি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। এক্ষেত্রে পণ্য ওঠানামার পাশাপাশি ডেলিভারি কার্যক্রমে কোনো রকম বাধা সৃষ্টি না করতে আন্দোলনকারীদের প্রতি আহ্বানও জানিয়েছে তারা। অবশ্য আন্দোলনে নেতৃত্ব দেওয়া বেশ কজনকে বন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে শাস্তিমূলক বদলি আদেশ দিয়েছে। কন্টেনার কিপ ডাউনও হচ্ছে, আমাদের লোকজন আছে, সব জায়গাতেই কার্যক্রম চলমান। আমরা বন্দর ব্যবহারকারী এবং যারা ডেলিভারি নেবে মূলত সিএনএফ সবাইকে বলছি যে তারা তাদের কার্যক্রম যেন সুষ্ঠুভাবে পরিচালনা করে। 59,000 ধারণ ক্ষমতা চট্টগ্রাম বন্দরে বর্তমানে 32,100 টিউএস কন্টেনার রয়েছে, আর পণ্যবাহী জাহাজ রয়েছে 97টি। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 93% সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে, আর তাই চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বন্ধ থাকা মানে বিপর্যয়ের কবলে পড়া দেশের অর্থনীতি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। তেজগাঁওয়ে ব্যবসা প্রতিষ্ঠানের জেনারেটর রুম থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক 3 দিন ধরে নিখোঁজ ছিল বলে জানিয়েছেন স্বজনরা। এ ঘটনায় বিজয়ের এক সহকর্মী পলাতক রয়েছে, তাকে আটকে তৎপর পুলিশ। 17 বছর বয়সী বিজয় তেজগাঁও এলাকার এই ভবনটির 3য় তলা ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি আইডিসির পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করত। বিজয়ের বোন জানান, গত বৃহস্পতিবার বিকেল থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। অভিযুক্ত রাজুকে নিয়ে বনানী থানায় গিয়েছিলেন তারা, যার প্রমাণ মেলে মোবাইলে ধারণ করা ভিডিও ফুটেজে। জিজ্ঞাসাবাদ শেষে রাজুকে ছেড়ে দেয় পুলিশ। আমার ভাই দুপুর 1:25 বাসা থেকে বের হয়েছে, ওর সাথে ক্যাশ টাকা ছিল 45,000 টাকা, গাড়ি ভাড়ার খরচ টরচ নিয়ে আনুমানিক 50,000 টাকার কাছাকাছি হবে। 1:25 লাস্ট কল ছিল এই রাজু, ওর ফোন পেয়ে আমার ভাই বাসা থেকে তাড়াহুড়ো করে বের হয়েছে। ওর লাস্ট লোকেশন ছিল এখানে শান্তা টাওয়ারের এখানে, নাবিস্কো এখানে শান্তা টাওয়ারের এখানে এসে লাস্ট রাজুর সাথে 10 সেকেন্ড করে 20 সেকেন্ড দুইবার কথা হয়েছে। এরপর আর আমার ভাই কারোর সাথে কথা বলে নাই। শুক্রবার সন্ধ্যার থেকে নিয়ে রাত্রে 1:30 পর্যন্ত এই রাজুর ওর বাসা থেকে অফিস পর্যন্ত পাহারা দিয়ে রাত্রে 1:30 বাজে আমি বনানী থানার এসআই ক্লাসের কাছে আমি তুলে দিছিলাম। ওনারা বলছিলাম যে আপনি ওর ভালো করে জিজ্ঞাসাবাদ করেন, ও আমার ভাই সম্পর্কে খোঁজ জানে। তো উনি সাধারণভাবে জিজ্ঞাসা করে ওর ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা নিয়ে ওরে ছেড়ে দিছে। আইডিসি লিমিটেডের কর্মকর্তা জানান, শনিবার সকাল থেকেই রাজু ও বিজয়কে খুঁজে পাচ্ছিলেন না তারা। ওই দিন বিকেলে রাজু জানায় বিজয়ের সাথে আর্থিক লেনদেন নিয়ে ঝগড়া হয় তার। শনিবারে হচ্ছে গিয়ে আমরা ট্রেস পাইছি হচ্ছে একদম রাতের দিকে, নাকি তাকে সে বলছে যে আমি বাড়ি চলে আসছি। এরপরে হচ্ছে আজকে সে ফোন দিছে আমাদেরকে। ফোন দিয়ে রাজু কি বলেছে, কার সাথে ঝগড়াঝাটি হয়েছে বলেছে? এই আমাদের এই যে ক্লিনার যে বিজয়, ওর সাথে টাকা পয়সা লেনদেন নিয়ে কিছু একটা ঝামেলা হয়েছে আর কি। এদিকে নিখোঁজকে আটকে রাখা হয়েছে এমন অভিযোগ পেয়ে রোববার সন্ধ্যায় আইডিসির অফিসে যায় পুলিশ। এ সময় ভবনের জেনারেটর রুমের তালা ভেঙে সেখান থেকে উদ্ধার করে বিজয়ের মরদেহ। পুলিশের ধারণা, বৃহস্পতিবারই বিজয়কে হত্যা করা হয়েছে। আমরা ঘটনাস্থলে তালা ভেঙে প্রবেশ করে লাশ দেখতে পাই। তো প্রাথমিকভাবে এইটি আমাদের হত্যাকাণ্ড বলেই মনে হয়েছে। কিছু চিহ্ন আছে, তো পরিপূর্ণ পোস্টমর্টমটা সম্পন্ন হলে আরো আমরা বিস্তারিত বলতে পারবো। অভিযুক্ত রাজুকে আটকের পর ঘটনার রহস্য উন্মোচন হবে বলে জানিয়েছে পুলিশ। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। কাঠির সরকারি হাসপাতালগুলোতে মিলছে না জলাতঙ্কের ভ্যাকসিন। বাধ্য হয়ে উচ্চ মূল্যে কিনতে হচ্ছে বাইরের ফার্মেসি থেকে, এমনকি অনেক সময় তৈরি হয় সংকট। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সীমাবদ্ধতার মাঝেও সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা চলছে। পলাশ রায়ের পাঠানো তথ্য, শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। পোষা প্রাণীর কামড় কিংবা আঁচড় নিয়ে প্রতিদিন ঝালকাঠি সরকারি হাসপাতাল ও 3টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন শতাধিক মানুষ। তাদের অভিযোগ, সরকারি হাসপাতালে প্রায় 1 মাস ধরে মিলছে না জলাতঙ্কের ভ্যাকসিন। তাই বাধ্য হয়েই বাইরে থেকে উচ্চ মূল্যে কিনতে হচ্ছে ভ্যাকসিন। এমনকি অনেক সময় ফার্মেসিতেও মেলে না এই জলাতঙ্কের ভ্যাকসিন। সংকট তৈরি হলে দামও যায় বেড়ে। প্রায়শই এই হাসপাতালে ভ্যাকসিনের জন্য বিড়ালে কামড় দিছে, হাসপাতালে নাই বিদে আমরা যাইয়া
বাহির দিয়ে কিনে আনবো। ভ্যাকসিনের সংকট খুবই হসপিটালে, যে এইটা তো সবার পক্ষে সম্ভব নাকি না। এখানে ভ্যাকসিন নিতে এসে দেখলাম যে হাসপাতালে আসলে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। বর্তমানে মানে আমাদের যে ফার্মেসিগুলো বাইরের, এগুলোতেও আর কি ভ্যাকসিন সাপ্লাই খুবই কম। আমাদের তো কিছু করার নাই, সরকার যদি সাপ্লাই দেয় সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি। ভ্যাকসিন সংকটের বিষয়টি অবগত হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি ও দরিদ্র রোগীদের হাসপাতালের মজুদ থেকে সাধ্যমতো দেয়া হচ্ছে জলাতঙ্কের ভ্যাকসিন। আমরা লিখিত আকারে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি, তারা বলেছেন যে এটা ক্রয় প্রক্রিয়া, সংগ্রহকরণ প্রক্রিয়া চলমান রয়েছে এবং সংগ্রহ হলে আমাদেরকে দিবে। জলাতঙ্ক প্রতিরোধে প্রাণী পোষার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন সহ তাদের টিকা দেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, ঝালকাঠি। দেশের মতো গাজীপুরেও বইছে নির্বাচনী হাওয়া। চায়ের দোকানে সাধারণ মানুষের আড্ডায় জমে উঠেছে নির্বাচন নিয়ে আলোচনা। প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, উন্নয়ন বঞ্চিত গাজীপুরবাসী এবার চাইছেন নির্বাচিত জনপ্রতিনিধিদের হাত ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন। ভোটারদের প্রত্যাশার খবর জানাচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, গাজীপুরের নির্বাচনী আমেজ ততই বাড়ছে। এখানকার প্রতিটি চায়ের আড্ডা এখন জমে উঠেছে নির্বাচনী আলাপে। আমরা রয়েছি গাজীপুর 2 আসনে, জানবো এখানকার মানুষের নির্বাচন নিয়ে তাদের প্রত্যাশার কথা। আগে যেরকম ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি ছিল, যে যত জোর খাটাইতে পারতেছে তার রাজনীতি তত টিকে থাকতেছে। আমরা চাচ্ছি যে আমরা সেফ ফিল করবো, এরকম কেউ থাকুক। এলাকার রাস্তাঘাট যারা উন্নয়ন করে, এরকম যারা কাজ করতে পারে, ওরকম একটা লোকের আমরা ভোট দিতে রাজি। আমি চাই এই দেশে কোনো মাদক দুর্নীতি না চলুক। এলাকায় অনেক শিক্ষিত বেকার আছে, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা, এগুলো আমরা প্রত্যাশা করি। রোডঘাট গিলা এই যে বাঙ্গা টাঙ্গা চলতাম পারি না, সেগুন রাস্তা এগুলো বড় করুক, এইটি অঙ্গ। নির্বাচনের উত্তাপ চুয়াডাঙ্গার সর্বত্র। সাধারণ ভোটারদের প্রত্যাশা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। চায়ের আড্ডায় জমে উঠেছে নির্বাচনের গল্প। সেই খবর জানাচ্ছেন সহকর্মী মাহফুজ মামুন। আমি রয়েছি চুয়াডাঙ্গা 1 আসনের সদর উপজেলার মাকালডাঙ্গা ইউনিয়নের গাড়াবাড়িয়া এলাকায় চায়ের আড্ডায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছে চায়ের আড্ডায় অংশ নেওয়া সাধারণ মানুষের প্রত্যাশার কথা এখন জানবো। ভোট হয়ে গিয়েছে, চলে যাও। আমরা এমন আর কিছু চাই না, ভোট যাতে মানুষ দিতে পারে, সেন্টারে যেতে পারে, সুস্থ ভোট দিতে পারে, আমরা এই শান্তি খোলা চাই। নির্বাচনটা হয়ে গেলে পরে ব্যবসা বাণিজ্য আমরা স্বাভাবিকভাবে করতে পারবো বলে বিশ্বাস করছি। কৃষি বিভাগ, শিক্ষা বিভাগ থেকে সমস্ত সেক্টরে যেন সঠিকভাবে দেশটা সুন্দরভাবে চলে, এটাই আমাদের জনগণের প্রত্যাশা। যে এমপি হোক না কেন, সে একজন সৎ মানুষ হোক। ভোটের আগে যেগুলো করে বলেছে, তো ভোটের পরে সে যদি একজন এমপি হন, তারপরে যেন সেগুলোর বাস্তবায়ন করে। তারা যেন সবকিছুতে সুষ্ঠুভাবে দেখে আর ন্যায়পরায়ণ হয়। প্রাকৃতিক সম্পদে ভরপুর নেত্রকোনা জেলা। ঐতিহাসিক নিদর্শন আর নৈসর্গিক সৌন্দর্য কোনো কাজেই লাগেনি আজও। খনিজ সম্পদগুলোকে সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে এখন পর্যন্ত গড়ে ওঠেনি কোনো অর্থনৈতিক অঞ্চল। কৃষি ও মৎস্য সম্পদ রয়েছে অবহেলায়। মুখ থুবড়ে পড়ে আছে স্বাস্থ্য এবং শিক্ষার 2টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। গ্যাস সংযোগের অভাবে চালু হচ্ছে না বেসিক শিল্প নগরীও। পাহাড়ি ঢল আসলে ভেসে যায় গ্রামের পর গ্রাম। নানা বঞ্চনা আর বৈষম্যের শিকার জেলাটি। সমাজ বিশ্লেষকরা মনে করেন এর জন্য রাজনৈতিক দায়বদ্ধতা গুরুত্বপূর্ণ। আলপনা বেগমের পাঠানো তথ্য ও আবু সুফিয়ানের তোলা ছবিতে উঠে এসেছে জেলার বঞ্চনার দৃশ্য। ধানে ও মাছে উদ্বৃত্ত নেত্রকোনা জেলায় রয়েছে প্রাকৃতিক সম্পদের আধার। চীনামাটির সমস্যরী সিলিকন বালু যেন হাতছানি দিয়ে ডাকে অর্থনীতিকে। কিন্তু এ সকল সম্পদ থেকেও ঘুরছে না জেলার অর্থনীতির চাকা। 20,32,942 জন ভোটারের এ জেলার 80% মানুষের প্রধান পেশা এখনো কৃষি। ধান এবং মাছ প্রধান চালিকা শক্তি, কিন্তু কৃষিভিত্তিক কোনো কলকারখানা গড়ে ওঠেনি।
মাছের একটি বিরাট যোগান এই জেলায় থাকার পরও এ নিয়ে নেওয়া হয়নি সঠিক কোনো পদক্ষেপ। যোগাযোগের ক্ষেত্রেও নাজুক অবস্থা। নেত্রকোনা শহরে রাস্তাঘাট, শিক্ষা ব্যবস্থা এগুলো আসলে অনেক খারাপ পর্যায়ে আছে। আশাবাদী এমন একজন মনোনীত এমপি আসবেন যিনি এগুলো নিয়ে কাজ করবেন। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি পর্যটন খ্যাত পাহাড়ি 2 উপজেলা দুর্গাপুর, কর্মাকান্দা প্রাকৃতিক খনিজ সম্পদে ভরপুর থাকলেও কাজে আসেনি তেমন। তৈরি হয়নি শিল্প কারখানা, গড়ে ওঠেনি বাণিজ্যিক পর্যটন স্পট। পাহাড় এবং হাওর বেষ্টিত জেলাটির অপার সৌন্দর্যে দেশজুড়ে পরিচিত থাকার পরও নেই পরিকল্পিতভাবে এর ব্যবহার। এছাড়া কেন্দুয়ায় রইলবাড়ি দুর্গসহ জেলা জুড়ে নানা ঐতিহাসিক নিদর্শনও রয়েছে। এই যে পর্যটন সম্ভাবনাময় অঞ্চল নেত্রকোনা, এটিকে যেন একটু গুরুত্ব দেওয়া হয় এবং পরিকল্পনার ভিতর দিয়ে যেন সারা বাংলাদেশে এটা বিকশিত হয়। বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি, পর্যটন কেন্দ্র এগুলো গড়ে তুলতে পারতাম, তাহলে আমাদের যে যুব সমাজ তাদের কর্মসংস্থান হতো। সরকারি বেসরকারিভাবে পৃষ্ঠপোষকতার মাধ্যমে আমাদের নেত্রকোনাকে গড়ে তুলতে পারি একটি অর্থনৈতিক জোন হিসাবে। প্রাকৃতিকভাবে পাওয়া সাদা মাটি সহ সোমেশ্বরীর সিলিকন বালু দীর্ঘদিন হয়েছে লুটপাট। শিক্ষার দিক দিয়েও এই জেলা রয়েছে পিছিয়ে। 2018 সালে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও আজও নিজস্ব ক্যাম্পাস প্রস্তুত হয়নি। অবকাঠামো উন্নয়ন চলছে ঢিমে তালে। এদিকে স্বাস্থ্যসেবার উন্নয়নে একই সঙ্গে একটি মেডিকেল কলেজ স্থাপন হলেও নিজস্ব স্থান না থাকায় সদর হাসপাতালের ভেতরেই পুরনো কোয়ার্টারে চলছে পাঠদান। সাংস্কৃতিকভাবেও উর্বর থাকার পরেও নেই তেমন কোনো সাংস্কৃতিক চর্চা কেন্দ্র। সাংস্কৃতিক উন্নয়নটা যেন অবশ্যই ঘটে। কালচার যদি ডেভেলপ করতে পারে তারা স্বশিক্ষিত হয়ে উঠতে পারবে। শিক্ষা, স্বাস্থ্য এবং আমাদের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সামগ্রিক সব কিছুতে যে প্রার্থী ভূমিকা রাখবেন বা সেই প্রার্থীকেই ভোট দেওয়ার ইচ্ছা আছে। সকল সম্ভাবনা থাকার পরও নানা বঞ্চনার শিকার জেলার উন্নয়নে প্রয়োজন সৎ যোগ্য মানুষের। দলীয় বা ব্যক্তিগতভাবে যারা যে আশ্বাসগুলো দিচ্ছে, সমস্ত আশ্বাস যেন জনগণের পক্ষে হয়, ভোটের পক্ষে হয়, সন্ত্রাসের বিরুদ্ধে হয়। শিল্প সংস্কৃতির উর্বর ভূমি, কৃষি ও পর্যটনেও অনন্য একটি জেলা নেত্রকোনা। তারপরও এ জেলা দেশের সব জেলা থেকে পিছিয়ে। নানাভাবে বঞ্চনার শিকার জেলাকে উন্নয়ন করার অনেক রসদ রয়েছে। শুধু রাজনৈতিক সদিচ্ছা হলেই তার অভূতপূর্ব উন্নয়ন সম্ভব। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, পর্যটন এগুলোর উন্নয়নের জন্য কাজ করবেন, এটা আমার প্রত্যাশা। হাওরের বিশাল জলরাশি কাজে লাগিয়ে পরিবেশ বান্ধব উন্নয়ন ঘটাতে পারলে এ অঞ্চলের অর্থনীতির চিত্রই পাল্টে যাবে। সময় সংবাদ, নেত্রকোনা। দেখছেন সকালের সময়। দেশের বাইরের খবর। ইরান ঘিরে ওয়াশিংটনের হুঁশিয়ারির মধ্যে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এইলাতে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ। ইরানকে চাপে ফেলার অংশ হিসেবেই এই জাহাজ মোতায়েন বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। এদিকে যুক্তরাষ্ট্র হামলা চালালে তা আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। লোহিত সাগরের তীরে অবস্থিত ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর এইলাতে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার মোতায়েন করেছে ওয়াশিংটন। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়নেট জানায়, আকাবা উপসাগরের এই বন্দরে যুদ্ধ জাহাজটির অবস্থান ছিল পূর্ব পরিকল্পিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক সহযোগিতার অংশ হিসেবে এই যুদ্ধ জাহাজ মোতায়েন। তবে এই মোতায়েন এমন এক সময়ে যখন ইরানকে ঘিরে চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন, ইরান পারমাণবিক চুক্তিতে রাজি না হলে কিংবা অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে সহিংসতা বন্ধ না করলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী বর্তমানে মধ্যপ্রাচ্য অঞ্চলে রয়েছে 6টি ডেস্ট্রয়ার, 1টি বিমান বাহিনীর রণতরী এবং 3টি যুদ্ধ জাহাজ। তবে তেহরানে যুক্তরাষ্ট্রের হুমকির কড়া জবাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিনরা বারবার যুদ্ধের হুমকি দিয়েছে, কিন্তু ইরানি জাতি এসব হুমকিতে ভয় পায় না। আমরা আগ্রাসন শুরু করি না, তবে কেউ আক্রমণ করলে শক্ত জবাব দেয়া হবে। যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ শুরু করে তবে তার সীমিত থাকবে না। যুক্তরাষ্ট্রের জানা উচিত, যদি তারা যুদ্ধ শুরু করে তবে এবার তা হবে একটা আঞ্চলিক যুদ্ধ। রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করছে। তবে তেহরানের এই হুঁশিয়ারির পর মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়ছে। বরকতুল্লাহ, সময় সংবাদ।
ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত 15 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 7 জন। মস্কোর হামলায় বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ইউক্রেন জুড়ে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। যুদ্ধ বন্ধে আগামী বুধ ও বৃহস্পতিবার ওয়াশিংটন, মস্কো, কিয়েভের ত্রিপক্ষীয় আলোচনার দ্বিতীয় পর্ব সংযুক্ত আরব আমিরাতে হবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করতে ইউরোপ ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে মস্কো। রাশিয়া ইউক্রেন উত্তেজনা বেড়েই চলেছে। শান্তি আলোচনার মধ্যেই অব্যাহত রয়েছে পাল্টাপাল্টি হামলা। স্থানীয় সময় রোববার ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলের তেরেনিভকা শহরে ড্রোন হামলা চালায় রুশ সেনারা। এ সময়ে হতাহত হন বেশ কয়েকজন। এদিকে ইউক্রেনের তাপমাত্রা নেমে এসেছে হিমাঙ্কের অনেক নিচে। রাশিয়ার হামলায় বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ইউক্রেন জুড়ে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। স্থানীয় সময় শনিবার গ্রিড সমস্যার কারণে ৩,৫০০ বহুতল ভবনে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়নি। তীব্র শৈত্যপ্রবাহে কিয়েভে প্রায় ১,০০০ আবাসিক ভবনে হিটার জ্বলেনি বলে জানিয়েছেন মেয়র ভিতালি ক্লিৎসকো। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে কতদিন পুতিন হামলা বন্ধ রাখবে তা নিয়ে ইউক্রেনীয়বাসীর মধ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা। যুদ্ধ বন্ধে আগামী বুধ ও বৃহস্পতিবার আবুধাবিতে ওয়াশিংটন, মস্কো, কিয়েভের ত্রিপক্ষীয় আলোচনার দ্বিতীয় পর্ব শুরুর কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেন, সংঘাত বন্ধে কিয়েভ আবারও আলোচনায় বসতে প্রস্তুত। গেল মাসের শেষে অনুষ্ঠিত প্রথম বৈঠকে ফলপ্রসূ আলোচনা হলেও ভূখণ্ড ইস্যুতে কোনো অগ্রগতি হয়নি বলেও জানান তিনি। এদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করতে ইউরোপ ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। স্থানীয় সময় রোববার এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে ইউরোপ উল্টো নিজের অর্থনীতি ও অস্তিত্বের ভিত্তিকেই ক্ষতিগ্রস্ত করেছে। নিষেধাজ্ঞা ও সামরিক সহায়তার নীতিতে ইউরোপই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন তিনি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। পাকিস্তানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৩ জনে। মুখ্যমন্ত্রী জানান, সাম্প্রতিক হামলার জবাবে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪০ ঘন্টার মধ্যে ১৪৫ জন সন্ত্রাসী নিহত হয়েছে। নিহতদের মরদেহ রাষ্ট্রীয় হেফাজতে রয়েছে এবং এটি পাকিস্তানের সন্ত্রাস বিরোধী লড়াইয়ে স্বল্প সময়ে সর্বোচ্চ সন্ত্রাসী নিহতের ঘটনা বলে দাবি করেন তিনি। এই সহিংসতাকে বেলুচিস্তানের সাম্প্রতিক সময়ের অন্যতম রক্তক্ষয়ী দিন হিসেবে চিহ্নিত করা হয়েছে। দেখছেন সকালের সময়। এবারে খেলার খবর। অবশেষে টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত জানালো পাকিস্তান। আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া মেগা ইভেন্টে অংশ নেবে ম্যান ইন গ্রিন, তবে বয়কট করবে ভারতের বিপক্ষে 15 ফেব্রুয়ারির গ্রুপ পর্বের ম্যাচ। দেশটির সরকারের এক্স হ্যান্ডেলে জানানো হয় এই সিদ্ধান্ত। এ নিয়ে ভারতে শুরু হয়েছে তুমুল সমালোচনা। বুলাওয়েতে যুব বিশ্বকাপের সুপার সিক্সে লড়ছিল ভারত ও পাকিস্তান অনূর্ধ্ব-19 দল। ঠিক এমন সময় বিশ্বের অপর প্রান্তে জানা গেল নাটকীয় এক সিদ্ধান্ত। প্রতিটা আইসিসি ইভেন্টের আগে শুরু হয় ড্রামা। এবার হয়নি তার ব্যতিক্রম। টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ বাকি থাকতে বিশ্বকাপ নিয়ে বিতর্ক আরও উস্কে দিল পাকিস্তান। আইসিসি বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের অনুরোধ রাখেনি। শেষ পর্যন্ত ভোটাভুটিতে হেরে বিশ্বকাপ থেকে নাম কাটা যায় বাংলাদেশ দলের। টাইগারদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। তখনই আইসিসির দ্বিচারিতার প্রতিবাদ জানায় পিসিবি। গেল 30 জানুয়ারি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ায় তারাও কঠোর সিদ্ধান্ত নেয়ার হুঁশিয়ারি দেন। রোববার এসেছে আনুষ্ঠানিক সিদ্ধান্ত। তবে পিসিবি নয়, দেশটির সরকারের এক্স হ্যান্ডেলে জানানো হয় পাকিস্তান দলকে বিশ্বকাপে অংশ নেয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে ভারতের বিপক্ষে 15 ফেব্রুয়ারি গ্রুপ পর্বের ম্যাচ বয়কট করবে মেন ইন গ্রিন। কিন্তু কি কারণে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না পাকিস্তান, সে বিষয়ে কিছুই জানায়নি পাকিস্তান সরকার কিংবা পিসিবি। বিশ্বকাপের ফরম্যাট অনুযায়ী গ্রুপ পর্বের পরও ভারত পাকিস্তান লড়াই হওয়ার সম্ভাবনা আছে। যদি পরে আবারও দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দেখা হয়, তবে সে ম্যাচও পাকিস্তান বয়কট করবে কিনা উঠেছে সে প্রশ্ন। পাকিস্তানের এমন সিদ্ধান্তের পর ক্ষোভে ফুঁসছেন ভারতীয়রা। দেশটির মূলধারার গণমাধ্যম, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা নানা ধরনের দাবিও তুলেছেন। অনেকে বলছেন ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হোক পাকিস্তানকে।
তবে শেষ পর্যন্ত যদি পাকিস্তান নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে তবে বড় ক্ষতিটা হবে আইসিসির। প্রতিটা বৈশ্বিক আসরে ভারত পাকিস্তান ম্যাচ থেকেই রাজস্বের সিংহভাগ আয় করে থাকে আইসিসি। সেই পরম আরাধ্যের ম্যাচটাই যদি না হয় তবে ক্ষতির মুখে পড়তে হতে পারে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাকে। অতীতে অনেক দেশে বিশ্বকাপের ম্যাচ বয়কট করেছে, যদিও সে দলগুলোর বিপক্ষে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে দেখা যায়নি আইসিসিকে। এবার তারা কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আজ খুলনা যশোর সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান, অংশ নেবেন নির্বাচনী জনসভায়। সংকট নিরসনে সুনির্দিষ্ট পরিকল্পনার আশা নেতাকর্মীদের। নির্বাচনী প্রচারণায় অংশ নিতে আজ কক্সবাজার যাচ্ছেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। বক্তব্য রাখবেন একাধিক জনসভায়। সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি। এবং এবার নির্বাচন ঘিরে সক্রিয় ইইউ, সারা দেশে পর্যবেক্ষক নিয়োগ। জনগণ ও নির্বাচন সংশ্লিষ্টরা সচেতন থাকলে ভোট প্রভাবিত করার সুযোগ নেই, মত বিশ্লেষকের। এ ছিল সকালের সময়ে। আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ রোজা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।